শুনছেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। নমস্কার, ডিজিটাল দুষ্টুমিতে আজকের গল্প হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা স্বামী চপেটানন্দ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের এক জনপ্রিয় লেখক। তিনি তার রহস্যময় ডিটেকটিভ উপন্যাস এবং ছোটদের ও বড়দের হাসির এবং মজার গল্প লেখার জন্য বিখ্যাত। এই গল্পটি নেওয়া হয়েছে শ্রেষ্ঠ হাসির গল্প বইটি থেকে। এই গল্পের প্রধান চরিত্র হল নেপাল চন্দ্র, সুধা এবং সাধু বাবা। শুরু হচ্ছে আজকের গল্প স্বামী চপেটানন্দ। নেপাল চন্দ্র ওরফে জেনারেল ন্যাপলার সঙ্গে বোধ হয় তোমাদের পরিচয় আছে। একবার সে বুদ্ধি খাটিয়ে মিশন স্কুলের গুন্ডা ছেলেদের কেমন জব্দ করেছিল সে গল্প হয়তো পড়ে থাকবে। নেপাল ছেলেটি দেখতে রোগাপটকা বটে আর বয়সও খুব কম, কিন্তু তার মাথায় এত রকম বুদ্ধি আসে যে কেউ তাকে ঘাঁটাতে সাহস করে না। বাংলার মাস্টারমশাই বলাই বাবু তার মাথায় গাঁটটা মেরে ভারী বিপদে পড়েছিলেন। সেই থেকে কোনো মাস্টার তার গায়ে হাত তুলতেন না। নেপাল পড়াশোনায় ভালোই ছিল, কিন্তু তবু পরীক্ষার সময় কার না ভয় হয়। বিশেষ করে বলাই বাবু ওত পেতে আছেন, একটু সুবিধা পেলেই তাকে ফেল করে দেবেন। বলাই বাবুর ভয়ে নেপাল ভীষণ মনোযোগ দিয়ে বাংলা পড়ছে, কিন্তু তবু প্রাণে শান্তি নেই। কে জানি কি হয়। সেদিন বাংলা পরীক্ষা। ভোরবেলা উঠেই নেপাল সজোরে পড়া মুখস্থ করতে আরম্ভ করে দিয়েছে। এমন সময় তার বন্ধু সুধা এসে হাজির। সুধা বললে, আজও পড়া মুখস্থ করছিস? নেপাল বললে, হ্যাঁ ভাই, আজই বাংলা পরীক্ষা। সুধা বললে, বাংলা পরীক্ষায় এত ভয় কিসের? তার চেয়ে চল, কালীতলায় একটা নতুন সাধু এসেছেন, তাকে দেখে আসি। সাধু দেখবার মতো মনের অবস্থা নেপালের ছিল না। সে বলল, না ভাই, আজ বলাইবাবু এক্সামিনার, আর যদি একটা ভুল করি তাহলে আর রক্ষে থাকবে না। সুধার নিজে সাধু দেখবার খুব ইচ্ছে, অথচ একলা যেতেও কেমন বাঁধো বাঁধো ঠেকে। তাই সে সাধুর বর্ণনা আরম্ভ করলে। বললে, কি আশ্চর্য সাধু ভাই, তার নাম স্বামী চপেটানন্দ। ভক্তেরা তাকে চড়ু বাবাজি বলে ডাকেন। তিনি নাকি যাকে একটি চড় মারেন তার কার্যসিদ্ধি হবেই। নেপাল অবাক হয়ে বললে, যা, তা কখনো হয়? সুধা বললে, হ্যাঁ রে, তার চোরের নাকি অদ্ভুত গুণ। সমরেশদার ছোট ভাই কেবলার বড় পিলে হয়েছিল। চড়ু বাবাজি তাকে একটি চড় মারলেন, ব্যাস পিলে অমনি ভালো হয়ে গেছে। বলিস কি? হ্যাঁ, ভয়ঙ্কর ভালো সাধু। যে যা মানুষ করে যায় তা সিদ্ধ হবেই। স্বামীজির চরের এমনই মহিমা। নেপালের মাথায় অমনি বুদ্ধি গজালো। সে ভাবতে ভাবতে বললে, আচ্ছা মনে কর তিনি যদি আমাকে একটা চড় মারেন, তাহলে আমি পরীক্ষায় পাশ করতে পারবো? সুধা ভারী উৎসাহের সঙ্গে বললে, নিশ্চয়ই পারবি। বলাইবাবু তোকে কিছুতেই ফেল করাতে পারবে না। তাই চল নেপাল, চোর বাবাজির কাছে একটা চড় খেয়ে আসবি, ব্যাস কেল্লা ফতে। পড়তে হবে না কিছুই, ড্যাং ড্যাং করে পাশ করে যাবি। আমিও চড় খাবো যা তাকে পড়াতে। হিস্ট্রিটা ভালো দিতে পারিনি, তারিখগুলো আমার একদম মনে থাকে না। চল, আর দেরি নয়। নেপাল আর লোভ সামলাতে পারলি না, বেরিয়ে পড়ল। গঙ্গার ধারে কালীতলা, সেখানে প্রকাণ্ড অসুস্থ গাছের নিচে বাঘের চামড়ার ওপর চপেটানন্দ স্বামী বসে আছেন। তখন ভক্তরাও কেউ এসে জোটেনি। সুধা আর নেপাল ভক্তি ভরে তাকে প্রণাম করলে। বাবাজির চেহারাটি চিবড়ে মুখে অনেক দাড়ি কোপ আছে, চোখ দুটি করমচার মতো লাল। তাকে দেখে ভারী তিরিক্ষি মেজাজের লোক বলে মনে হয়। তিনি আবার কথা কন না, সব সময় মৌনী হয়ে থাকেন। সুধা আর নেপালকে তিনি দু হাত তুলে আশীর্বাদ করলেন। চড়ুই বাবাজির রুক্ষ চেহারা দেখে নেপালের খুব ভরসা হলো। সে ভাবল, নিশ্চয়ই ইনি খুব তেজি সন্ন্যাসী, এর চর কখনো বিফল হবে না। হাত জোড় করে সে বললে, চড়ু বাবা, আজ আমার বাংলা পরীক্ষা। প্রিপারেশন ভালোই করেছি, তবু ভয় হচ্ছে বলাইবাবু আমাকে গোল্লা খাওয়াবেন, তাই আপনার কাছে এসেছি। আপনি যদি দয়া করে আমাকে একটি চড় মারেন তো ভালো হয়।
বেশি জোরে মারবেন না প্রভু, আস্তে মারলেই কাজ হবে। কিন্তু চোরু মহারাজ তা শুনবেন কেন? তিনি নেপালের গালি একটি 82 শিক্ষা ওজনের চর কষিয়ে দিলেন। ওরে বাবা রে বাবা, উ বাবা রে বাবা। নেপাল একে দুর্বল, তার উপর হঠাৎ এত বড় চর আশাই করেনি। সে একেবারে চিৎপটাং হয়ে গেল। চপেটানন্দ স্বামী চর মেরেই আবার গম্ভীর হয়ে বসে রইলেন। গালে হাত বুলোতে বুলোতে নেপাল উঠে বসলো। তার মাথাটা কেমন গুলিয়ে গিয়েছিল, কিন্তু তবু কাউকে কিছু বলবার নেই। সে নিজেই তো চর খেতে চেয়েছে। সুধা তার হাত ধরে টানতে টানতে বললে, হয় নেপাল, তোর কাজ হয়ে গেছে, এবার নিশ্চয়ই পাশ করবি। সুধা নিজে আর চর খেলে না। বাবাজির চরের বহর দেখেই তার পিলে চমকে গিয়েছিল। সে মনে মনে ভাবলে, কি হবে চর খেয়ে? হিস্ট্রি পরীক্ষা তো হয়ে গেছে, এখন চর খেলে হয়তো কোনো ফলই হবে না। তার চেয়ে নেপাল চর খেয়েছে, এই ভালো হয়েছে। ভালো কিন্তু মোটেই হয়নি। নেপাল সেদিন বাংলা পরীক্ষা দিল বটে, কিন্তু চর খেয়ে তার মাথা ঘুরিয়ে গিয়েছিল বলেই হোক, অথবা যে কারণেই হোক, বেচারা পাশ করতে পারলে না। বলাইবাবু তাকে অনেক গোল্লা দিলেন। এদিকে কি করে জানি না, স্বামী চপেটানন্দের কাছে চর খাওয়ার খবরটা ক্রমে রাষ্ট্র হয়ে গেল। সবাই নেপালকে ঠাট্টা করতে আরম্ভ করলে। কেউ বললে, চর খেলেই তবু পাশ করতে পারলি না, ওর একটা চোর খেয়ে আয়, তাহলে তোর মাথায় বুদ্ধি গজাবে। গিরিন বললে, ন্যাপলা, আমি একটা হনুমান পুষেছি, তুই তার সঙ্গে বন্ধুত্ব কর, তাহলে তোর বুদ্ধি বাড়বে। এতদিন বুদ্ধির জন্য সবাই নেপালকে মনে মনে ভয় করত, তাই এখন বোকা বলবার সুযোগ পেয়ে সকলেই মনের আনন্দে তাকে খেপাতে শুরু করলে। নেপালের মনের অবস্থা সহজেই বোঝা যায়। সে ভারী মুষড়ে পড়ল। চারু বাবাজি যে একটা ভণ্ড সন্ন্যাসী, তাতে আর সন্দেহ রইল না। যদি সত্যিকার সাধুই হবে, তবে সে ফেল করলে কেন? কয়েকদিন কেটে গেল। তারপর একদিন সন্ধেবেলায় সুধার সঙ্গে খেলার মাঠে নেপালের দেখা হলো। নেপাল মুখ ফিরিয়ে চলে যাচ্ছিল। সুধা অনেক কষ্টে খুশামত করে তার সঙ্গে ভাব করলো। নেপাল বললে, তুই যত নষ্টের গোড়া। অনুতপ্ত সুধা বলল, আমি তো জানতুম না ভাই, তা এখন আর রাগ করে কি হবে বল, যা হওয়ার তা তো হয়েই গেছে। তার চেয়ে আয় ওই ভণ্ড বাবাজিটাকে জব্দ করি। চোরু বাবাজিকে জব্দ করবার জন্য মতলব নেপালের মাথায় কদিন থেকেই ঘুরছিল, কিন্তু সে কোনো উপায় ঠিক করতে পারছিল না। দুই বন্ধুতে এখন মাঠে বসে অনেক পরামর্শ করলি, কিন্তু একটিও মনের মতো ফন্দি মাথায় এলো না। নেপাল তখন বুকে ঘাড় গুঁজে ভাবতে শুরু করলে। আধ ঘন্টা পরে সে হঠাৎ লাফিয়ে উঠে বললে, হইছে, এবার বাবাজিকে চর মারার মজা টের পাইয়ে দেব। মহাবীর, গিরিন্দার মহাবীর। এখন চল, কাল সকালে সব ঠিক হবে। গিরিন্দাকেও দলে নিতে হবে। পরদিন সকালবেলা স্বামী চপেটানন্দ তার বাঘের চামড়ার উপর শুয়েছিলেন, আর দুজন ভক্ত তার পা টিপে দিচ্ছিল। এমন সময় গিরিন, সুধা আর নেপাল গুটে গুটে সেখানে গিয়ে উপস্থিত। গিরিনের কোলে একটি 7-8 বছরের ছেলে কিংবা মেয়ে, আগা গোড়া ন্যাপানে ঢাকা। মনে হয় বুঝি তার ভারী অসুখ করেছে, তাই তাকে চোরু বাবাজির চর খাওয়ার জন্য আনা হয়েছে। এরকম রোগী বাবাজির কাছে রোজ 2-4 জন আসে। 3 জন স্বামীজিকে দণ্ডবত করলে। একজন ভক্ত গিরিনের কোলে র্যাপার মূর্তি দেখিয়ে বললে, ওর কি হয়েছে? নেপাল বিনীত স্বরে বললি, ওর বড় অসুখ, তাই বাবাজির কাছে নিয়ে এসেছি। উনি যদি দয়া করে একে ভালো করে দেন। ভক্ত বললে, তা ভালো করে দেবে। ওর কি রোগ হয়েছে? নেপাল বললে, তা তো জানি না, কিন্তু ও কথা বলতে পারে না। এখন যদি ওর মুখে কথা ফুটিয়ে দিতে পারেন তো ভালো হয়। আমরা 5 টাকা মানত করেছি, বাবাজির পায়ে প্রণামী দেব, যদি একে ভালো করে দিতে পারেন। প্রণামীর কথা শুনে চপেটানন্দ উঠে বসলেন। ভক্ত বললে, হ্যাঁ, এই আর বেশি কথা কি, প্রভু চর মেরে অনেক বড় বড় রোগ ভালো করেছেন, ওর কাছে নিয়ে এসো।
কিন্তু ও বড় রাগী আর কিছুতেই মুখ খুলতে চায় না। কথা কইতে পারবে তো? খুব পারবে, দুদিনের মধ্যেই মুখে ক্ষয় ফুটবে। গিরিন তখন কোলের রোগীটাকে নিয়ে এগিয়ে গেল আর চপেটানন্দ স্বামী মারলেন তার গাল লক্ষ্য করে প্রকাণ্ড এক চড়। অমনি হুলস্থুল কাণ্ড। চড় খেয়ে র্যাপারের ভেতর থেকে বেরিয়ে এলো রোগী নয়, প্রকাণ্ড একটা গোদা হনুমান। সে হচ্ছে গিরিনের পোষা হনুমান, তার নাম মহাবীর। মহাবীর ভয়ানক রাগী, গিরিন ছাড়া আর কারো শাসন মানে না। সে একেবারে চারু বাবাজির ঘাড়ের ওপর লাফিয়ে পড়ল। ভক্ত দুজন বাবাকে বলে টেনে দৌড় মারলে। চড়ু বাবাজির সঙ্গে মহাবীরের রীতিমতো যুদ্ধ আরম্ভ হয়ে গেল। মহাবীরের গায়ে ভীষণ জোর, সে বাবাজির ঘাড়ে এক কামড় বসিয়ে দিল। বাবাজির আর মৌনব্রত রইল না, তিনি বলে চিৎকার করতে লাগলেন। মহাবীর কিন্তু ছাড়ে না, সে একে হনুমান, তার ওপর চড় খেয়ে বেজায় চটে গিয়েছিল। চিপড়ে চড়ু মহারাজ তাকে সামলাবেন কি করে? সে আঁচড়ে কামড়ে দাড়ি গোফ ছিঁড়ে বাবাজির অবস্থা শোচনীয় করে তুললে। নেপাল, গিরিন আর সুধা দাঁড়িয়ে মজা দেখতে লাগলো। আরো অনেক লোক জুটে গেল। নেপাল মাঝে মাঝে বলতে লাগলো, প্রভু, মহাবীরের মুখে কথা ফোটাতে পারলেন না। প্রভু তখন প্রাণ ওষ্ঠাগত হয়ে এসেছে। তিনি আর কি করেন, শেষে দৌড় দিয়ে গঙ্গায় লাফিয়ে পড়লেন। মহাবীর তীরে দাঁড়িয়ে তাকে মুখ ভ্যাংচাতে লাগলো। চপেটানন্দ স্বামী সেই যে সাঁতার কেটে গঙ্গা পার হয়ে পালালেন, আর ফিরে এলেন না। তিনি যে সত্যিকার সাধু না, একজন ভণ্ড তপস্বী, তা শহরের লোকগ্রামে বুঝতে পারলে। কারণ দেখা গেল তিনি যাদের চড় মেরেছিলেন তারা কেউ সিদ্ধি লাভ করেনি। ফেল হওয়ার দুঃখ নেপালের একেবারে যায়নি বটে, কিন্তু সে যে প্রতিশোধ নিতে পেরেছে এই আনন্দেই বিভোর হয়ে আছে। স্কুলে ছেলেরা আর তাকে কেউ ঠাট্টা করে না। এতক্ষণ শুনছিলেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।